স্বাগত। নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলছে। বাজেট নিয়ে আলোচনার পাশাপাশি সংসদে আমরা দেখলাম বিতর্কিত নানা ইস্যু নিয়ে আলোচনা এবং অসংসদীয় বক্তব্য দেওয়ার ঘটনাও ঘটছে, যা নিয়ে হাস্যরস তৈরি হওয়া ছাড়াও প্রশ্ন উঠেছে সংসদীয় রীতিনীতি নিয়েও। সংসদীয় রাজনীতি এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, আজকেই আজ জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদ একটি বক্তব্য রেখেছেন, যেটা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রী বিভিন্ন বক্তব্যে বিরোধী দলকে হেয় করে অসত্য বক্তব্য দিচ্ছেন। তিনি প্রসঙ্গে উল্লেখ করেছেন যে বাজেট বিরোধিতা করতে গিয়ে বাজেটের যে বক্তব্য বা বিরোধী দলের বক্তব্যকে উনি বলছেন যে মদ খাওয়াকে উৎসাহিত করা বা সিগারেটের দাম বৃদ্ধি এগুলোর বিপক্ষে বলছে বিরোধী দল। তো হান্নান মাসুদ মানে সংসদে তুলেছেন যে প্রধানমন্ত্রী এভাবে যদি বিরোধী দলকে অসত্য ভাষণ দেন তাহলে সেটা শোভন হয় না। তো এই যে হান্নান মাসুদ যে অভিযোগ তুলেছেন, যেটা নিয়ে সরকারি দলের সংসদ সদস্যরা মির্জা ফখরুল সাহেব বলেছেন যে এভাবে বলার অশোভন, আর বিরোধী দল বলছে কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়। আপনি নিজে একজন পার্লামেন্টারিয়ান ছিলেন, আপনি এই বিবাদ আসলে বিবাদটা কোথায় মনে হয় আপনার? প্রথমত হান্নান মাসুদ যে কথা বলেছেন, সংসদীয় রীতি যদি ধরেন অত্যন্ত মাইল্ড, শালীনতার মধ্যে এবং এটা তার অধিকারের মধ্যে পড়ে। আমি যেটা দেখেছি, আমি একটা প্র্যাকটিক্যাল এখানে বলছি, পার্লামেন্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত, তার বিআই উপস্থিত, বিএনপির সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রীর এই সমালোচনা করলেন যে এই প্রধানমন্ত্রীর সঙ্গে তার বিয়ের পরকীয়া প্রেম ছিল শেখ হাসিনার উপস্থিতিতে। তো সুযোগ পেলেই সে বিয়ের কোলে গিয়ে বসত, আর সেই বিয়ের কোলে গিয়ে বসার কারণে এই জন্য বিআই এই তার পরকীয়া প্রেমিক শেখ হাসিনাকে তার প্রেমে মুগ্ধ হয়ে তার স্ত্রীকে গলা টিপে মেরে ফেলছে। তো এই কথা তো হান্নান মাসুদও বলতে পারত, এই পার্লামেন্টে তো বিএনপির লোকজন এই কথা বলেছে। তো শেখ হাসিনা তো সেখানে লাভ দিয়ে ওঠে নেয়। নীলফার চৌধুরী মণি একদিন সে অর্থমন্ত্রী, সে বলছে আমাদের এখানে একজন অর্থমন্ত্রী আছে মাল মুহিত, বয়স্ক মানুষ মাল মুহিত, সে ভদ্রলোক দাঁড়িয়ে গেছেন, মানে রাগে একদম কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলছেন। শেখ হাসিনা তাকে বসিয়েছেন যে বসেন আপনি, উত্তেজিত হওয়ার দরকার। পার্লামেন্টে হান্নান মাসুদ অন্য যারা আছে, প্রধানমন্ত্রীকে কেন আমরা সমালোচনার ঊর্ধ্বে রাখবো? প্রধানমন্ত্রীকে যদি পার্লামেন্টের ভিতরে বাইরে কথাবার্তা হয়, তো সেই কথাবার্তা আগে দেখতে হবে অসত্য বলা হয়েছে কি না, মিথ্যা বলা। কারণ প্রধানমন্ত্রী রাজনীতি করতে এসছেন, তো তাকে নিয়ে সমালোচনা থাকবে, তিনি কথা বলতে গেলে ভুল করবেন, কখনো কখনো তার কথা সত্য কিন্তু বিরোধীরা বুঝতে পারে না। এগুলো না যত বেশি আলোচনা হবে তত তিনি ট্রান্সপারেন্ট হবেন, তত তিনি সতর্ক হবেন, তত বিএনপির জন্য বেটার হবে। কিন্তু বিএনপি যদি মানুষের ভয়েস বন্ধ করে দেয়, পার্লামেন্টের মধ্যে ভয়েস বন্ধ করে দেয়, তাহলে এটা আসলে রাজনীতির জন্য শুভ ফল বয়ে আনবে না। অতীতের পার্লামেন্টগুলোতে ইভেন শেখ হাসিনা, এই শেখ হাসিনা পার্লামেন্টে ভিতরে বাইরে বেগম জিয়ার ব্যক্তিগত চরিত্র নিয়ে অনেক কথা বলেছেন না, অশ্লীল, অশ্রাব্য, অসংসদীয় সব কিছু তিনি তো নিজে বলেছেন। তখন বিএনপির এই যে এখন যারা লোকজন আছে তারা একটা ট্রু শব্দ করতে পেরেছেন? কেউ করতে পারেনি। কিন্তু এখন তারেক জিয়া সাহেব সম্পর্কে বা প্রধানমন্ত্রীর সম্পর্কে যদি কেউ কোনো কথাবার্তা বলে, সঙ্গে সঙ্গে হই হই রই রই করে উঠবে, এটা তো হয় না। আব্রাহাম লিঙ্কনকে বলছে যে, সুন্দর ভাষায় বলছে যে আজ যদি আপনার বাবা জীবিত থাকতেন, কেন কেন জনাব? আব্রাহাম লিঙ্কন কেন কেন বলে না, বলে যে আমি জানতাম যে সে খুব ভালো জুতো বানাতেন আর জুতো পলিশ করতেন খুব সুন্দর, কিন্তু আমার জুতোটা আজকে খুব পলিশ করা দরকার, বিরোধী দলীয় একজন কংগ্রেসম্যান বলছে, তা আপনার বাবা যদি থাকতেন তাহলে তাকে দিয়ে আমার এই জুতোটা পলিশ করাতাম। তখন আব্রাহাম লিঙ্কন বললেন যে জনাব, আমার বাবা আমাকে, আপনি ঠিকই বলেছেন, সে সুন্দর এই কাজটা করতে পারতেন, আমাকে শিখিয়ে গেছেন। আই নো, আমার বাবার মতো আমি ভালো করে জুতো পলিশ করতে পারি, আপনি যদি চান আমি এসে আপনার জুতোটা পলিশ করে দেবো। সো দিস ইজ দ্য হিস্ট্রি অফ, যাকে বলা হয় পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। এবং সেখানে আমরা একজন মানুষকে সুপারম্যান বানিয়ে ফেলছি মুহূর্তের মধ্যে। যখন একজন লোক ক্ষমতা, এই তারেক রহমান সাহেব
17 বছর বাংলাদেশের মিডিয়া জগতে তার নাম উচ্চারণ করা যেত না। তারেকে টি উচ্চারণ করলে মানুষের নিজের জিব্বা নিজে কামড়িয়ে ছেড়ে ফেলতো, যে অবস্থা দেখো। যদি কাউকে বলা হতো যে তোমাকে আমি 1 লাখ টাকা দিব, তুমি খালি পত্রিকার প্রথম পাতায় তারেক শব্দটা লেখো, সে বলবো আমি গলায় দড়ি দিয়ে মরবো, তবু আমি তারেকের শব্দটা লিখতে পারবো না। সেই মানুষগুলো তারাও বিএনপির লোক, সেই মানুষগুলো অল অন এ সাডেন এখন এমন অবস্থা হয়ে গেছে যে জনাব তারেক রহমান সাহেব মনে হয় যেন একেবারে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন, এবং তার সারা শরীরের পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পুরোটাই জান্নাতে আবহাওয়া। তার কোনো কলঙ্ক নেই, কোনো দুর্বলতা নেই, কাজে তার নিয়ে যদি কথা বলা হয় সরাসরি এটি শরীয়ত বিরুদ্ধ, মারেফত বিরুদ্ধ, অতএব যে বলবে তার গলা টিপে ধরবো। এই মন মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ধন্যবাদ গোলাম মাওলা রনি। একই প্রসঙ্গে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়েসার কামাল মানে হান্নান মাসুদকে নিবৃত্ত করতে যে বলেছেন যে এটা শাহবাগ চত্বর নয়, এটা জাতীয় সংসদ। পরক্ষণেই আমরা দেখলাম যে ফেসবুকে সার্জিস আলম এনসিপি নেতা তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যে কথায় কথায় এই যে শাহবাগ চত্বরকে টেনে এনে যে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, এটা মানে সরকারি দলে যারা আছেন তারা প্রায়ই করছেন। তিনি এটার প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে শাহবাগ চত্বর তো জুলাইয়ে যারা পরিবর্তনকাঙ্ক্ষী যে অসংখ্য ছাত্র জনতা তাদের প্রেরণার একটা উৎস ছিল, তাহলে এভাবে কেন শাহবাগকে বারবার তাচ্ছিল্য করা হচ্ছে? আপনি কি মনে করেন এইভাবে শাহবাগ, এর আগেও এরকম কথা হয়েছে, এটা শাহবাগ চত্বর নয়, ফ্রি স্টাইলে বক্তব্য দেওয়ার জায়গা নয়, তো শাহবাগ কি আসলে ফ্রি স্টাইলে বক্তব্য দেওয়ার জায়গা ছিল? আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি যে প্রশ্নটা আপনি তুললেন এটার সাথে মিলাতে হবে আমাদের পুরো সংসদের অ্যাটিটিউডটা। কারণ আমি যদি ভুল না করি এর আগে আমাদের স্পিকার সাহেব এই ধরনের কথা বলেছিলেন। সুতরাং কথার জায়গাটা আমরা দেখছি, এবং আসলে পার্লামেন্টে হয়তো কেউ বলবেন যে এবারে তো অধিকাংশ অনভিজ্ঞ এইসব বলতে পারেন, কিন্তু কালচারালি যে স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছি এইটা মানে কি বলে, এইটা সাধারণ মানুষও ওইদিকে খুবই এখনও জাস্ট একটা বিনোদনের জায়গা হয়। কিন্তু এটা মনে রাখা দরকার, এই পার্লামেন্টের অধিবেশন চালাইতে গেলে কমপক্ষে প্রতি মিনিটে কত 2,72,00,000 টাকার খবর তো আসছে। তাহলে এই যে হিসাবগুলো তো ঠিক রাখতে হবে না? তাহলে এই টাকাগুলো কেন আমরা খরচ করে? তো এখানে কতগুলো স্ট্যান্ডার্ডের জায়গা থাকবে। স্ট্যান্ডার্ড মানে কথার কথা হাস্যরস হবে না, এই ধরনের কথার পাল্টা হবে না, তা না। কারণ এটা গোলাম মোল্লা রনি কতগুলো উদাহরণ টানলেন যে এটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, আলাপ আলোচনা হয়, কিন্তু তার সাথে কি বলবো যে লজিকটা থাকতে হবে, তার থেকে অন্যরা শিক্ষা নিতে পারে। এই হচ্ছে জেনারেল, এটা হচ্ছে না তারই পার্ট, এটা দেখছি। এবার আমাকে যদি ওইখানে বলেন আমরা কংক্রিট বক্তব্য হচ্ছে, নিঃসন্দেহে ওনারা হয়তো, আমি দুইটা যে আগের স্পিকার সাহেবের এইখানে বললাম, ওনারা ফ্রি স্টাইল বক্তব্যকে মিন করেছেন, কিন্তু মিন করতে যে উদাহরণটা দিচ্ছেন সেইটা যথাযথ হয় বলে এটা মনে হয় না। কারণ এখনও তো শাহবাগে আপনি শুধু মানে কি বলে এই সময়ের আন্দোলন কেন, শাহবাগে বিরাট বিরাট আন্দোলন হচ্ছে না, এই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যে আন্দোলন, হ্যাঁ আমরা তো অফকোর্স করি, তো শাহবাগের ওই সময়তেও হয়েছে। সেটাকে নিয়ে অনেকে তখন নেগেটিভ বলতো, এখনও অনেকে পলিটিক্যালি বলে, সেটা অন্য আলোচনা। আমরাও তো এখন অনেকগুলো প্রোগ্রাম শাহবাগে করি। এখন কি হবে, আমি যেমন ধরেন এই বাজেট নিয়ে সেদিন আমি শাহবাগের অন্য বক্তৃতা করি নাই, কিন্তু সেদিন একেবারে দলিত সম্প্রদায়ের মানুষ তাদের বাজেটের হিস্সা কি সেটা নিয়ে একটা প্রোগ্রাম তো শাহবাগই করলেন, প্রেস ক্লাবে আমি অন্য আলোচনা করেছি না। সুতরাং উদাহরণটাকে আমার মনে হয় যেহেতু ওনারা এটাকে অন্য অর্থে যে অতিকথন বা বাড়তি কথন নিবৃত করার জন্য বলছে, কিন্তু এই উদাহরণটা যথাযথ হয় বলে আমি মনে করি না, এটা ভুল বোঝাবুঝির জায়গা থাকে। প্রসঙ্গক্রমে একটা বলি, দেখেন এগুলো কিভাবে বলবো, আমি একটু রিপিট করতে হচ্ছে, মনে রাখা দরকার তো পার্লামেন্টের ডেমোক্রেসি, সেটার কিন্তু আমরা কোনো আদল দেখতে পাচ্ছি না। আগেও যা দেখেছি তাই, এক ব্যক্তি এক শাসন। আর একটা এখন ডেঞ্জারাস ঘটনা ঘটে গেছে, যেটা গোলাম মোল্লা রনি হয়তো তার ভাষায় উনি বলেছেন, আমি পরিষ্কার করে বলি যে এটি কি দায়মুক্তি নাকি? প্রধানমন্ত্রী তিনি কি সব কিছু দায়মুক্তি পাবেন? কেন বলা যাবে না? লজিক যেটা হতে পারতো, আমি অল্প একটু খালি বলি, যেমন আমি দেখলাম ওইটার পরও বিএনপির পক্ষ থেকে উঠে দাঁড়ালেন, উনি তো কংক্রিট করলেন না, কংক্রিট তো করতে হবে। জয়নুল আবেদিন ফারুক, হ্যাঁ, আমি প্রথমে আমি যদি বুঝে থাকি, আমি জাস্ট একটা উদাহরণ দিই, যদিও ধরেন পুরোটা এত শুনিও না, আমি প্রয়োজনও মনে করি না, কিন্তু বোঝার জন্যে যে তারেক রহমান সাহেব
চট্টগ্রাম না কোথায় কক্সবাজারে যে বক্তৃতা করলেন, উনি কিন্তু বলেছিলেন, আমি যতটুকু শুনেছি, আমি বললাম যে অত শোনার সময়ও নেই, প্রয়োজনও নেই, যে এইখানে এবারের বাজেটে আমরা মদের দাম এবং সিগারেটের দাম বাড়ালাম, ওনাদের পছন্দ হয় নাই। তো উনি তো বলতেই পারেন, এই বলার মধ্যে তো আমি কোনো ভুল দেখি না, কথাটা খেয়াল করেন, যদি এইটা উনি ওইটুকুই। তাহলে এইটা বলা যদি আজকে ওই যে ছেলেটির নাম বললেন, সে যে কংক্রিট যদি ভুল যেটা বলে থাকে, তার সাথে আবার তার এই বক্তৃতা মেলে না, তাহলে পাল্টা যিনি উঠছেন তা তো কংক্রিট বলবেন যে আপনি যেটা বলেছেন উনি তো এটা বলে নাই। কিন্তু আমি তাও মনে করি যে এটা বলার পরে দাঁড়ায় বলতে হবে নট দ্যাট, ওনারা যখন বলবেন তখন বললে হবে। আবার দেখি বিরোধী দলের নেতা একজন, তিনি কথায় কথায় দাঁড়ান, এইটা হচ্ছে, তো এটা কি হচ্ছে? তাই এই সার্কাসের তো কোনো মূল্য নাই। আমি বরঞ্চ বলবো, একটা আর্থিক সংকটের তো দেশটা তো আছে, এবারও যে ঘাটতি বাজেট করেছি, সেই জায়গায় যার জন্য এটা বলছি যে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে যে খরচ, এইটাকে হিসাব করে করা দরকার। এবং যদি সেটা না হয়, এখানে একটা ওরিয়েন্টেশন কোর্স করাক, আগে কিভাবে করবেন এটা তাদের ব্যাপার, আমরা এটা বলতে চাচ্ছি না। এই যার জন্য আমরা আমাদের দিক থেকে পজিশনটা বলেছি, আমি এটা বলেই পাঠ শেষ করি, যে আমরা সংসদ এবং সংসদের বিরোধী দলের কাছে যে প্রত্যাশা করেছিলাম বা এখনও অনেকে করে, আমি এটার কিছু প্রত্যাশা দেখি না। এই জন্য রাজপথে এবং এই যে মাধ্যম, আমাদের টকশো বলেন, অন্যান্য মাধ্যমে কংক্রিট ফর্মে জনগণের পক্ষে লজিক্যাল বক্তব্যটা সামনে আসা খুব জরুরি হয়ে পড়েছে বলে আমি মনে করি। ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স। প্রিন্স ভাই যেটা বলছিলেন যে অনেক সংসদ সদস্য নবীন, তো সেক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা এই বাজেট আলোচনায় দেখলাম যে ইসলামী ব্যাংক ইস্যুতে আলোচনা করতে গিয়ে মাওলানা মামুনুল হকের মুতাবিয়ে এবং ছাত্র শিবির নেতা জিসানের গ্রেপ্তার নিয়ে যেসব আলোচনা হলো, তো এগুলো সংসদীয় বিতর্কে আসলে মানে এই সংসদীয় রাজনীতির রীতিনীতিকে ক্ষতিগ্রস্ত করছে কিনা, কেননা এগুলো নিয়ে আমরা কয়েকদিনই আলোচনা হতে দেখলাম। প্রথমত যে সংসদের যদি আপনি ডেকোরাম ধরেন, প্রোটোকল ধরেন, যেটাকে বলা হয় কার্যপ্রণালী বিধি, তো কার্যপ্রণালী বিধি কোনো ম্যাগনা কার্টা নয়, বা এটা কোনো বাইবেল নয় যেটা একটা মানতেই হবে, নট লাইক দ্যাট। সংসদ যেভাবে চলে তাতে 10% কার্যপ্রণালী বিধি অনুসরণ করা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ানো থেকে শুরু করে যা কিছু হয় সেটা হলো ইচ্ছা অনুযায়ী হয়, আশা আকাঙ্ক্ষা অনুযায়ী হয়। তো সেই দিক থেকে সংসদের কার্যপ্রণালী বিধিতে একটা নিয়ম হলো যে যিনি ওই পার্লামেন্টে উপস্থিত নেই, অথবা যার ওখানে এসে আর্তপক্ষ সমর্থন করার কোনো ওয়ে নেই, তাকে পার্সোনালি অ্যাটাক করে কোনো কথা বলা যাবে না। এটা হলো নিয়ম, এটা ভদ্র। আবার পার্লামেন্ট হলো এমন একটা বিষয়, সেখানে জাতীয় গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং এবং সারা বাংলাদেশে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, কানাঘুষা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে, ডাজ নট ম্যাটার। এখন এটা তো একটা মানে যাকে বলা হয় মামুনুল হকের পক্ষে বলেন বিপক্ষে বলেন, সেই কক্ষ নম্বর 501, রয়্যাল রিসোর্ট, ঝর্ণা বেগম, মামুনুল হক, মুতাবিয়ে, 3 নম্বর বউ, এগুলো নিয়ে তো বহুদিন ধরে তর্ক বিতর্ক হচ্ছে পক্ষে এবং বিপক্ষে। অনেকে রঙ্গরস করার চেষ্টা করছেন, অনেকে তার পক্ষে বলার চেষ্টা করছেন, কিন্তু বাস্তবতা হলো যে এটাকে একটা নাটক বানিয়ে সাবেক সরকার আওয়ামী লীগ একজন মানুষকে, যার একটা সামাজিক মর্যাদা আছে, রাজনৈতিক গুরুত্ব আছে, তাকে সমাজে হেয় করা, অমানবিক অবস্থায় এটা নিয়ে যাওয়া। বিকজ ধরেন মুতা বিয়ে করেছে, এখন বিয়ে করেছে সে, আপনার সমস্যা কি? এইটা সমস্যা দেখবে মামুনুল সাহেবের বাকি যে 2 স্ত্রী আছে, তার পরিবার পরিজন আছে, তাদের কোনো মাথা ব্যথা নেই। শেখ হাসিনার আওয়ামী লীগের এত মাথা ব্যথা কেন? আবার এখন মোতা বিয়ে করেছে কত আগে, সেই ঝর্ণা বেগমও মুক্তি পেয়েছে, তিনিও মুক্তি পেয়েছেন, এখন তারা সুন্দর করে ঘর সংসার করছেন। এটা দেখে বিএনপির যিনি বর্তমানে এমপি আছেন, তারা তো মাথা ব্যথা কেন? তার ভালো লাগলে মোতা বিয়ে করুক, এখানে না হয় সে পারস্যিক ইরানে গিয়ে সে 2টো বিয়ে করুক, কোনো আপত্তি নাই। আর তার যদি ভালো না লাগে সে চুপচাপ থাকুক, এটা তো মামুনুল সাহেবের পার্সোনাল ম্যাটার। তো এই পার্সোনাল ম্যাটারটাকে এটা যদি এমন হতো যে মামুনুল হক এমন অবস্থা করেছে, এই অবস্থার কারণে এখন মোতা বিয়েটা বাংলাদেশে একটা পাবলিক হয়ে গেছে, সবাই শুধু আসল বিয়ে বাদ দিয়ে মোতা বিয়ে করছে, তাহলে আপনি এটাকে নিয়ে বলতেন যে এটা জনস্বার্থে, এটা মামুনুল হক এটা শুরু করেছে, তাকে ফাদার অফ দ্য মোতা বিয়ে, মাদার অফ দ্য মোতা বিয়ে। এই যে ঝর্ণা, এই ঝর্ণা মামুনুলের এই যে প্রেম, এটাকে ফিরাতে হবে, এটা ভাইরাস আকারে সমাজে ছড়িয়ে পড়ছে। এই ঘটনা তো ঘটে নেই এখন পর্যন্ত। স্বয়ং স্পিকারও
নিজে বললেন যে আপনাকে আমার দেখে কি মোতাবিয়ে বিশেষজ্ঞ মনে হয়, মানে তার স্পিকার ভিতরে কিন্তু নিজে আজকে নিজের বক্তব্য এক্সপান্স করেছেন। হ্যাঁ, এটা আপনি এক্সপান্স শুনেছেন করে কিনা? বিকজ সমালোচনা হচ্ছিল, বিকজ তার ব্যক্তিত্বের সঙ্গে তার বয়সের সঙ্গে এটা যায় না। তিনি যখন কথা বলছিলেন হি ওয়াজ ইন্টারেস্টিং, মুসকি মুসকি হাসছিলেন, তারও খুব ইচ্ছা হচ্ছিল, মানে ইট মিনস মানে স্পিকার সাহেবের খুব ইচ্ছা হচ্ছিল, মানে সে বিয়ে করে মুতা নট লাইক দ্যাট, বাট মুতা বিয়ে নিয়ে একটু কথাবার্তা হোক, মানে তার খুব ইচ্ছা হচ্ছিল, তার খুব ইন্টারেস্টিং লাগছিল। আজকে অবশ্য রিগ্রেট করেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার তার ব্যক্তিত্ব, তার আচরণ, তার পোর্টফোলিও বলছিল ইট শুড নট বি ডিসকাসড। তো তিনি মুসকে হাসছেন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু এটা যে একটা ইন্টারেস্টিং পার্ট, সেটা আলোচনা হয়েছে। তবে মূল একটা ব্যাপার হলো যে এই সমস্ত পার্সোনাল, একান্ত পার্সোনাল ব্যাপার যেগুলো সামাজিকভাবে সমাজকে ক্ষতিগ্রস্ত করছে না, সমাজকে, আমাদের দেশে ধরেন মুতা বিয়ে না করে যদি বলা হতো যে মাদ্রাসাগুলোতে বলাৎকার হচ্ছে, দ্যাট শুড বি ডিসকাসড ওপেনলি, জনগুরুত্বপূর্ণ। এবং আরও ব্যাপার, এটা এখন রিভার্স হয়ে গেছে। মাদ্রাসার যিনি মোহতারাম থাকেন, প্রধান ব্যক্তি থাকেন, তিনি ওখানের মেয়েদেরকে 70-80 জন মেয়েদেরকে রেখে অসংখ্য গ্যাং রেপ করেছে, এরকম ঘটনা প্রকাশ্যে চলে আসছে। একটা ছেলে দেখলাম 11-8 বছর বয়সের একটা ছেলেকে, তাকে রেপ করে, একটা ছেলেকে রেপ করে সারা শরীর এই পাষণ্ড খামচি দিয়ে কামড়িয়ে সমস্ত পুরুষ ছেলেটাকে, 8 বছরের ছেলে, অসহায় একটা ছেলেকে, এই দৃশ্য দেখা যায় না। এইগুলো নিয়ে পার্লামেন্টে আসলে আলোচনা করা উচিত, ওপেনলি আলোচনা করা উচিত। এবং এই সমস্ত ব্যাপারে সরকার যদি স্ট্রং হয়, ভেরি স্ট্রং হয়। আমাদের দেশে এখন দেখেন সমকামিতা, আপনি যত কিছুই বলেন না কেন, মহামারী আকারে ছড়িয়ে পড়েছে আমাদের দেশে এখন। মানে এই যে বিয়ের রেট, মানে এখন ছেলেমেয়েরা বৈধভাবে বিয়ে না করে তারা এখন লিভ টুগেদার করছে, ফলে এই যে আমাদের বার্থ রেট থেকে শুরু করে সামাজিক বন্ধন তছনছ হয়ে যাচ্ছে, অপরাধ বেড়ে যাচ্ছে। এই মূল জিনিসগুলো বাদ না দিয়ে কোন আমলে মামুনুল হক সাহেব একটা বিয়ে করেছেন, দলিল করে বিয়ে করেছেন, কাবিননামা করেছেন, শরিয়াত মতো বিয়ে করেছেন, তার মতো করে এইরকম প্রবলেম থাকে, সেইটাকে নিয়ে এই ভদ্রলোকে জেলখানাতে নিল, তার স্ত্রীকে দিয়ে তাকে ধর্ষণ মামলা করালো, যে অপমানটা করা হলো, এখন আমরা সেটা নিয়ে আরও মজা নেওয়ার চেষ্টা করছি। এটা একটা অমানবিক বিষয়। এগুলো আসলে না আনাই উচিত সংসদে। না, সংসদে যদি আমি তো বললাম যে এটা সংসদে আনা উচিত না, কারণ প্রসঙ্গক্রমেই বিষয়টি এসে তারপর জাতীয় ইস্যুতে পরিণত হয়ে ওইটা বলছি। মানে এটা যদি এমন হতো যে এটা যদি মামুনুল হকের এই মোতা বিয়েটা যদি ওই গ্যাং রেপের মতো ঘটনা ঘটাতো, যেভাবে আমাদের মাদ্রাসাগুলোতে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বলাৎকার হচ্ছে, যেভাবে শিশু ধর্ষণ হচ্ছে, মানে মর্মান্তিকভাবে, যদি এমন হতো, সেটা তো হচ্ছে না। তাহলে এটা অ্যাবসলিউটলি যতক্ষণ না পর্যন্ত এটা সমাজকে না করছে, এটা তো পার্সোনাল ম্যাটার, এটা অ্যাবসলিউটলি পার্সোনাল। তো এটা নিয়ে আমার সংসদে আলোচনা হবে কেন? ধন্যবাদ গোলাম মাওলা রানী। একইভাবে এই যে অনাবশ্যক লুজ টক এবং অনাবশ্যক বিতর্ক তৈরি হচ্ছে, এই যে আরেকটি ইস্যু আমি মানে আপনিও দেখেছেন, নীলফামারী 4 আসনের যে এমপি আব্দুল মুনতাকিম, তিনি যে নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেছেন, সেটা নিয়েও আমরা দেখলাম অনাবশ্যক বিতর্ক তৈরি হয়েছে। তো আসলে আমাদের সমস্যা কোথায়? আমরা মানে এরকম, যেহেতু সবে মাত্র সংসদ এই 4 মাস হয়েছে এবং নতুন নবীন সংসদরা আছেন, প্রতিপক্ষকে ঘায়েল করা বা নিজেকে আরও উচ্চে তুলে ধরা, এইসব করতে গিয়ে আসলে আমরা কোন দিকে যাচ্ছি? হ্যাঁ, একটা তো আমি যদি কি বলবো যে নেগেটিভ অ্যাটিটিউড না দিয়ে আমি পজিটিভ অ্যাটিটিউডটা বোঝার চেষ্টা করি জিনিসটাকে, প্রথমে নেগেটিভ করলাম না, তাহলে এই হচ্ছে আমাদের প্রথমে স্ট্যান্ডার্ড, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো না কোনোভাবে নিজেকে রক্ষা করার কেউ চেষ্টার জন্য বলছি, আর কেউ ওই সুযোগে ঘায়েল করার চেষ্টা করছি, যেখানে লজিকটা অনুপস্থিত থাকে। যেমন ওই যে বললেন মুক্তিযুদ্ধ, আমার ধারণা, মানে এটা আমিও এই আলোচনা করতে ইন্টারেস্টেড না, তবু বলি বোধহয় মুক্তিযুদ্ধ সম্পর্কে আসলে ধারণা নাই, কারণ ওই দলটি তো মুক্তিযুদ্ধ বিরোধী দল। এখন মনে করছে মুক্তিযুদ্ধ আমাদের বিরোধিতা করে, সুতরাং আমার আত্মীয় স্বজন আছে, আমি বলে ফেললে একটা হয়ে গেল, হয়তো এরকমই বিবেচনা করেছে। পরে যখন দেখলো যে রে কাশি সালো মুক্তমুখ, তখন এটা স্লিপ অফ টাং। তার মানে কি এটা কোনো স্ট্যান্ডার্ড হইতে পারে? আপনি বলেন তো। মানে পরিস্থিতিটা তো এই রকমের। তা সেই জায়গায় ধরেন আমি অন্য আলোচনা বাদ দিলাম, মিনিমাম এই আলোচনাটুকু, যে একটু আগে এখানে যে আলোচনা হলো খুবই কারেক্টলি আলোচনা হয়েছে, যতটুকু আমি যদি বুঝে থাকি, পার্লামেন্টে আমরা যাইনি, আমিও যাইনি ব্যক্তিগতভাবে, কিন্তু বুঝে থাকি যে জনগুরুত্বপূর্ণ বিষয়টাই আলোচনা হওয়া দরকার। কিন্তু দেখবেন ওই যে স্ট্যান্ডার্ডের ব্যাপার, আর হচ্ছে পরস্পর নিজেকে তুলে ধরা বা নিজের পলিটিক্স, দলীয় পলিটিক্স, মানে ওরকম যে আমার মুক্তিযুদ্ধ বিরোধী বলে, আরে আমরা তো সবাই মুক্তিযোদ্ধা, ওইটা বলতে যাই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে, পরে স্বীকার করতে বাধ্য হচ্ছে। কিন্তু এইটাই হচ্ছে
পুরো পরিবেশ পরিস্থিতি। তা আমার মনে হয় যে এখন এই তো পার্লামেন্ট, আপনি তো একে নাকচ করতে পারছেন না এদেরকে। তা সেইটাই আমি মনে করি যে পার্লামেন্টের 1 নম্বর অভিভাবক বলে যিনি স্পিকার সহ অন্যরা আছেন এবং সংশ্লিষ্ট দলগুলো, তারা এই জায়গা থেকেই তাদেরই দলীয় যারা আছেন তাদের একটা পরিবর্তন যদি না আনেন, মানুষ কিন্তু যতই কথা বলুক যে আমরা সব কিছু পার্লামেন্টে আলোচনা করবো এ করবো, দেখবেন আগামীতে এগুলো হারায় ফেলবে। আমি হয়তো এখন যে কথাটা বলবো আমার ভুলও হইতে পারে। আমার ধারণা, ধরুন এখন এই যে কি দেখি যে একটা ফেসবুকে আসে পরে যে এটাকে ভিউ করার পরে অনেকে টাকা পয়সা আসে টাসে পায়, এইটা যদি না থাকতো আমার ধারণা অনেক কিছু এটা সামনে আসতো না। এটা আমি ভুল কিনা আমি জানি না, কারণ আমি এটা নিয়ে কোনো গবেষণা করি নাই, কিন্তু সাধারণভাবে মনে হয় যে এইটা তাহলে সেই রকম একটা জায়গা যখন আছে, তাহলে আপনি তো বহু এই ধরনের লুজ টক শুনবেন। কারণ লুজটা তো মানুষও শুনতে, কারণ এই দেখেন আমরা অনিচ্ছা সত্ত্বেই যে আলোচনা করতে আসবো বলে আমারও তো একটু শুনতে হয় যে কি বলছে না বলছে, যেটা অপ্রয়োজনীয়, সময় তো নষ্ট হয়। এইখানে দেখেন কোনো আলোচনায় যেতে পারলাম না। আপনি অন্য অর্থে যদি ভাবি, যেটা তো বাজেট নিয়ে আলোচনা, আপনি দেখেন তো অতীত দিনে আপনি সেই এরশাদ স্বৈরাচারী আমল বলেন, মানে আমি আমাদের সময়ের কথা বলছি, বাজেট নিয়ে থেকে শুরু করে আলোচনাগুলো তো ওই ধরনের স্ট্যান্ডার্ড জায়গা হইতেই হবে, আপনাকে এটা মনে রাখতে হবে। যেমন ধরুন বোঝার জন্য বলি, আমি কোনো ব্যক্তিকে বলছি না, আজকে আমি শুনছিলাম অল্প একটু, যেমন একজন বলছে আমি আসার সময় একজন বলল আমি এটা বললাম, হ্যাঁ উনি বলতে পারেন, ওনার এটাকে আমি দ্বিমত করছি না, কিন্তু আপনি বাজেটের কোনো একটা বিষয়কে নাকচ করতে গেলে নিজে তো যুক্তি তুলে ধরে নাকচ করতে হবে। তা এখন আমরা বলতে পারি যে উনি তো নতুন হয়েছে, হয়তো বোঝেন নাই, ঠিক আছে, উনি না বুঝতে পারেন, কিন্তু সিনিয়র বা ওই দলীয় অন্যরা তো এইরকম আচরণ করবেন যাতে করে তিনি এটা বুঝতে পারেন। কারণ আপনি একটা জায়গায় গেছেন মানে এটা আজকেই তো শেষ না, তার এই অংশগ্রহণের মধ্য দিয়ে আগামীতেও সে যাতে একটা যোগ্যতা সম্পন্ন মানুষ, স্ট্যান্ডার্ডার মানুষ, যার যার রাজনীতি থাকুক, সেইটা গড়ে ওঠে, তাহলে সেইটাও একটা অগ্রগতি হতো। মানুষ বুঝতে পারতো যে এইটা হচ্ছে ওর পলিটিক্স, বাজেট নিয়ে ওইটা মনে করে, এইটা মনে করে। কিন্তু আমরা এইগুলোর মধ্যে, আমি তো দেখেন এই যে আপনি আজকের এই আলোচনায় অধিবেশন বাজেট বলতেছেন, কোনো আলোচনাও ঢুকতে আমরাও পারলাম না, আমরাও করতে পারলাম না। এই জায়গা থেকে আমরা প্রত্যাশা আমি করতে পারি আর কি, কারণ ওই যে বললাম যে পার্লামেন্টকে তো নাকচ করতে পারছি না, সুতরাং প্রত্যাশা করবো এই জায়গাতে তারা বেরিয়ে আসুক এবং প্র্যাকটিক্যাল আলোচনাগুলো করুক। ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনি সম্প্রতি দেখেছেন যে প্রধানমন্ত্রী গতকালই একটি নির্দেশনা দিয়েছেন বগুড়ার 2টি ইউনিয়ন নামকরণ প্রসঙ্গে। পরে দেখলাম 2টির বদলে পরে সংশোধনে এসে 3টি ইউনিয়নের নামকরণের যে সিদ্ধান্ত হচ্ছে সেগুলো তিনি বাতিল করেছেন বা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। তো বিষয়টি কি একটু কি হয় যথেষ্ট? যে কারণে এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে নিতে হলো, সেখানে তো আমরা কোনো পদক্ষেপ বা কোনো ভৎসনা, শাস্তিমূলক পদক্ষেপ কিছুই তো দেখলাম না। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি প্রথমে দেখি প্রধানমন্ত্রীর এটাকে আমি খুব ভালো চোখে দেখছি না। কি কারণে সেটা বলি, যে এই ঘটনায়ও প্রধানমন্ত্রীর হাত দিতে হবে, রাইট, এত ছোট একটা ইউনিয়নের পরিষ্কার কথা। তাহলে দাঁড়ালোটা কি? এখানে কোনো সরকার আছে, কোনো প্রশাসন আছে, কোনো টিম আছে, কোনো রাজনৈতিক ভূমিকা আছে? আমি তো জিরো দেখছি। এই মাত্র অল্প কয়েকদিনের এই সরকারের কাছে এটা তো আমরা আশা করি না। এই ঘটনার প্রধানমন্ত্রীকে দেখতে হবে কেন? তার মানে পরিস্থিতিটা কত ভয়াবহ খেয়াল করেন। সে আগের মতো হয়ে যাচ্ছে কিনা? আমি আগের মতোটা বাদ দেন, আগের তো কথা আমি যাচ্ছি না, সেটা অন্য আলোচনা। যে পরিস্থিতিটা এরকম, এত বড় ঘটনা, এইটা হওয়ার পরে ন্যূনতম দল বা অন্যরা নিজেরাই এটা সংশোধন করবে, বা যিনি এটা করেছেন উনি নিজে করলেন না। এবং আরেকটাও ভয়াবহ কথা, আমি শব্দগুলো বুঝে উচ্চারণ করছি, পার্লামেন্টে ওই ভদ্রলোক যখন এটার পক্ষে উচ্চারণ করলেন, আমি তো যদি ভুল না করে থাকি বিএনপির অধিকাংশ লোক হাত তালি দিয়ে এটাকে ওয়েলকাম করলো। তো দাঁড়ালোটা কি? তা আমি বলি যে প্রধানমন্ত্রী তারেক জিয়া এইটুকুনি বোঝেন কিনা, বোঝে না। তো ওনার এটা হাত দিয়েই তো উনি এটাকে আরেকটা ভুল কাজ করলেন কি জানেন? সব কিছু ওনারই দেখতে হবে, এটা করতে হবে, তো এটা তো কোনো হইতেই পারে না। বরঞ্চ উচিত ছিল যদি উনি মনে করেন, যেটা ধরেন অনেকে বলছে, আমি এটাকে কারেক্টই মনে করি, সম্ভবত কেরানীগঞ্জ না কোথায় একটা যে ওনার মায়ের নামে হয়েছিল, উনি এটা নাকচ করে দিয়েছেন। তাহলে এখন ধরেন বোঝার জন্য কি করবেন না করবেন ওনার দলের ব্যাপার, আমি সেদিকে হাত দিচ্ছি না। তো যদি এইটাকে ওনারা ফান্ডামেন্টালি মনে করে থাকেন যে এই ধরনের নামটাম দেওয়ার ক্ষেত্রে আমি উৎসাহিত করি না, বরঞ্চ এই ঘটনার পরে উনি হয়তোবা এই নির্দেশটা দিলে আমার আপত্তি ছিল না, যে শুধু এইটা না, এই পর্যন্ত যদি অন্য কোথাও করে থাকে
ওভারঅল এগুলোকে নাকচ করা বুঝবে, মানে একটা জেনারেল ডিসিশন চলে আসবে। কিন্তু এই দুইটার মধ্য দিয়ে ওই যে উনি ওনার এলাকা পরিচিত, কেউ কেউ বলে বন্ধু কিনা আমি জানি না, যে কি ওনাকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু এটাকে পলিটিক্যালি এটা কোনো কারেক্ট বলে আমি মনে করি না। বরঞ্চ এই ধরনের কাজ যাতে না হয় এটা দেখা দরকার। দেখেন এখন এটা ফেসবুকে অনেক আসে, কোনটা সত্য মিথ্যা বলতেও পারি না, একটা টেলিভিশন নামে ফটো কার্ড হয়, সত্য মিথ্যা আমাদের জন্য বোঝা কঠিন। কিন্তু জেনারেলি বলি, যেহেতু যে কথাটা আসলো ওইখানে যতটুকু আমি দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক নামটাম নাকি করেছে, যদি সত্য হয় তাহলে আপনাকে ওভারঅল এই বিষয়ে দৃষ্টিভঙ্গিটা নিতে হবে। একটা কথা প্রসঙ্গক্রমে বলি, ধরুন এই রকমের সরকারের কাছে আমি আশা করি না, কিন্তু এমনি জানার জন্য বলি, আপনারা কিউবার নাম সবাই জানে, এবং কিউবা মানে কে? ফিদেল ক্যাস্ট্রো। তো আমার ব্যক্তিগতভাবে যাওয়ার সুযোগ হয়েছে, এবং একটা খোলা মানে বলি, আমি যাওয়ার পরে কিছুই না যে একটা ক্যাপ পাওয়া যায় কিনা ফিদেলের, বা একটা ব্যাজ পাওয়া যায় কিনা, আপনারা যে কেউ পরীক্ষা করে দেখতে পারেন। বা আমি এয়ারপোর্ট থেকে নেমে ফিদেলের বড় বড় চেহারা দেখতে চাই, চেহারা দেখলাম না, কোথাও এটা দেখলাম না। চে গুয়েভারা দেখা যায়, ক্যাপ পাইলাম না, ব্যাজ পাইলাম না। আমি একটা টুরিস্টকে জিজ্ঞেস করলাম যে এইটা আছে, তো বলে যে ওনাকে তো পাওয়া যাবে না। কেন? উনি বলে গেছে আমাকে যেন বিক্রি করা না হয়। কিন্তু দেখেন মানুষের হৃদয়ে কিন্তু ফিদেল ক্যাস্ট্রো আছে, এবং ওইখানে কিন্তু ফিদেল সেন্টার আছে। মানে তাহলে একটা যদি আপনি কিছু করতে চান, তাহলে জনগণের অন্তর অন্য জায়গায়, যদিও আমি তার সাথে এই সরকারকে মিলাচ্ছি না, কিন্তু আমি বলছি এই ধরনের সিদ্ধান্ত যদি না নেন তাহলে বহু গ্রামে গঞ্জে যত রকম হয়েছে সেইটাই হবে। আমি এটা যেটা দিয়ে শুরু করছি যে শেষ করি, যদি তারেক জিয়া সাহেব এটা মনে করেন যে এইটা করা ঠিক হয়নি, শুধু না এই ধরনের কারোর করা উচিত না, তাইলে একটা ওভারঅল একটা নির্দেশনা যদি জারি করে, তাইলে বুঝবো ওনার একটা সদিচ্ছা আছে। তাই নইলে এই ঘটনায় উনি যেটা করেছেন এটাকে আমি খুব পজিটিভ হিসাবে দেখব না। ধন্যবাদ প্রিন্স ভাই। গোলাম মাওলা রনি, একইভাবে আমরা দেখেছি যে শিবগঞ্জে যে উন্নয়ন হয়েছে, দেখা গেছে গড়ে 24টা উপজেলা যে বরাদ্দ পেয়েছে, শিবগঞ্জ একাই তা পেয়েছে। এবং নির্বাচনের আগে মানে তৎকালীন বিএনপি চেয়ারপারসন মানে তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হননি, তখন তিনি বলেছেন বগুড়াকে যেন আমরা স্বাভাবিকভাবে যে উন্নয়ন চলবে সেভাবেই হবে, কোনো গোপালগঞ্জ বা এই ধরনের তুলনা যেন বগুড়ার সাথে না হয়। তো আমরা তো দেখলাম যে সেই ধরনের পুনরাবৃত্তি সরাসরি প্রধানমন্ত্রী না হলেও, যার কথা আমরা আলোচনা করছিলাম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তার নিজের এলাকায় যেভাবে উন্নয়ন হয়েছে, এটা তো বৈষম্যেরই নামান্তর নাকি? এই বিষয়ে আসলে এত বড় একটা গণতান্ত্রিক সরকার, ব্রুট মেজরিটি 211টা সিট পেয়েছে, মহিলা সংসদ সদস্য মিলিয়ে অলমোস্ট প্রায় 250 সংসদ সদস্য। তো সেখানে এত বড় একটা সরকার, যেখানে উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী মিলিয়ে রাষ্ট্রীয় অর্থে লালিত পালিত লোকের সংখ্যা 80 জন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, ফুল মন্ত্রী, উপদেষ্টা। তো এইগুলোর সঙ্গে সঙ্গে 300 জন সংসদ সদস্য। তো সেখানে আমরা জাতির দুর্ভাগ্য, আমরা একেবারে পোর্ট্রেট হিসেবে, ক্ষমতার পোর্ট্রেট হিসেবে মীর শাহে আলমকে আনছি, যার জীবনের শুরুটা হয়ে গেছে একটা ইউনিয়ন চেয়ারম্যান দিয়ে। তাহলে এই সংসদে আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে দলের যে সকল জায়ান্ট, সেই গয়েশ্বর বাবু, মির্জা আব্বাস, মঈন খান থেকে শুরু করে এভরিবডি সারা জীবন শেষ করে দিয়েছে। তো তাদের উপরে তাদের কেউ আলোচনা নাই, আলোচনায় এসছে পাওয়ারফুল মিনিস্ট্রি হিসেবে, মন্ত্রী হিসেবে মীর শাহে আলম। এটা আমি মনে করি রাজনীতির, মানে তৃণমূল রাজনীতি, মাঠের রাজনীতি এবং দলের প্রতি ডিভোশন, এটার উপর একটা চরম অবমাননা এবং আঘাত। আরও বাংলায় বললে চপেট আঘাত, গালের উপর টাস টাস করে চড় মেরে একটা লোককে যদি আপনি অপমান করেন, তাহলে এই যে পার্টি পলিটিক্সের যে একটা ডেকোরাম আছে, সেই ডেকোরামে মানে কোনোদিন তো এই ভদ্রকের নামই আমরা শুনিনি। আমি তো পার্সোনালি, আমি বিএনপির একজন মনোনয়নপ্রাপ্ত, মানে 18 সনের সবচেয়ে বিপদের সময়, তো আমি তো মীর শাহে আলম নামে একটা লোক বিএনপিতে আছে এবং সে তারেক রহমানের বন্ধু, আমি নামও শুনি নাই, আল্লাহর হস্তে বলছি, ওনার নামও শুনি নাই কখনো। এই প্রথম উনি প্রতিমন্ত্রী হওয়ার পরে আমি ওনার নাম শুনছি। তো এই লোক যদি মির্জা ফখরুলের উপর মাতব্বরি করে, সালাউদ্দিন সাহেবের উপর মাতব্বরি করেন, তো তাদের চেয়ে প্রভাবশালী হয়ে যান, তো এটা মনে করি যে দলের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের উপরে রীতিমতো অপমান। আমরা একটা জিনিস বলি, বাঁশের চেয়ে কঞ্চি বড়, সূর্যের চেয়ে বালির তাপ বেশি। এগুলো বাংলা প্রবাদ প্রবচনে এই জিনিসগুলো মানে এটা চিরসত্য। কাজেই
সরকারের মধ্যে যদি একটা ব্যালেন্স রাখতে হয় তাহলে পদ পদবি তাকে যদি আপনি এম্পাওয়ার্ড করতে চান তাকে ডেপুটি প্রাইম মিনিস্টার বানিয়ে দেন, তাকে অথরিটি দেন। কিন্তু একজন প্রতিমন্ত্রী দিয়ে আপনি মির্জা ফখরুলের উপর তাকে প্রভাব বিস্তার করতে বলবেন, একটা মানুষ কত হয়। আমার তো সালাউদ্দিন সাহেবের জন্য কান্না করতে ইচ্ছে করছে যে সালাউদ্দিন সাহেব তার নিজের নির্বাচনী এলাকাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, একজন ফুল মন্ত্রী যাকে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলা হয়, কতটা অসহায় হলে, কতটা দুর্বল হলে, কতটা মজলুম হলে সে ভিক্ষুকের মতো বলতে পারে যে আমাদের এই মঞ্চে এখন বক্তব্য দিবেন মানে এই আমাদের ক্যাবিনেটের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী, যার কাছে গিয়ে আমরা বসে থাকি কাজের জন্য। এই যে কথাটা, এই কথাটা মানে ওনার এসে যদি উনি কক্সবাজারের মানুষের কাছে ভেউ ভেউ করে কান্নাকাটি করতেন, চোখের পানি, দ্যাট ওয়াজ মোর অ্যাট্রাকটিভ, এবং এটা অনেক কম করুণ হতো। কিন্তু উনি যেভাবে বলছেন এটা আমার কাছে অনেক ট্র্যাজেডি মনে হয়েছে। এখন এটা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বুঝতে হবে যে তার নাম ব্যবহার করে বা তার নাম ব্যবহার করার ফলে একটা পোর্টফোলিও এবং একটা পার্সন কত সুপার নিউমারি হয়ে যাচ্ছে, বহু সংখ্যক হয়ে গেছে। এইগুলো এক। 2 নম্বর হলো যে এই যে দেখেন শেখ হাসিনার জমানাতে 17 বছর ছিল। আপনাদের মনে আছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়নি 80-র দশকে। 80-র দশকে মানে সেই সুরঞ্জিত সেনগুপ্ত একটা কথা বলছেন যে বাঘে ধরলে বাঘে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা যদি ধরে ছাড়ে না, প্রধানমন্ত্রী হয় নাই। তো সেই শেখ হাসিনা 17 বছরে তার কোনো মন্ত্রী, তার ছেলে, তার মেয়ে, কেউ যদি এরভাবে একটা ইউনিয়নের নাম নিজের নামে রাখতো, ওর কলিজা ফেড়ে কলিজাটা বের করে বলে যে ওর গিলা কুর্দা আমার সামনে এসে ভাজি করে দাও, আমি খেয়ে ফেলবো। এত বড় সাহস! আমি শেখ হাসিনা জীবিত আছি, আমাকে না জানাইয়া আমার নামে সেই ইউনিয়ন না করে ওর বাপের নামে ইউনিয়ন করেছে, ওর কলিজাটা আমি খেয়ে ফেলবো। ফলে 17 বছর সে চালাতে পেরেছে। আর এখন এরকম একটা ঘটনা ঘটছে, স্বয়ং প্রধানমন্ত্রীকে এখানে হ্যান্ডওভার মানে হস্তক্ষেপ করে এটা বন্ধ করতে হয়েছে। এটা দুর্বলতা, সরকারের মারাত্মক দুর্বলতা। এই দুর্বলতা নিয়ে রাজা কখন দুর্বল হলে চলে না। এই যে ঘটনাটা ঘটেছে তাকে সমর্থন দিতে হবে। দুটো ব্যাপার, যে ও যে কাজটা করেছে সঠিক করেছে, আমার সাথে পরামর্শ করেছে, হোয়াট ইজ দ্য প্রবলেম। অথবা সেই কাজটা আমাকে না জানিয়ে করেছে, ইউনিয়নের নাম তো পরে, আগে ওরে বাদ দিয়ে নেই, ক্যান্সেল হিম। এবং ওখানে বলবো যে তুমি এখন মন্ত্রী থেকে পদত্যাগ করো, এমপি থেকে পদত্যাগ করো, এবং আমার চোখের সামনে যেন তোমাকে আমি না দেখি। তারপর ওখানে উপনির্বাচন দিয়ে ওখানে হিরো আলমকে পাশ করে আনতে হবে, তাহলে বলতে হবে না প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতা আছে। আদারওয়াইজ এটা হবে না। আদারওয়াইজ তাকে সমর্থন করতে হবে। হি ইজ মাই ফ্রেন্ড, আমার বাল্যবন্ধু, আমি তাকে আদর করি, সোহাগ করি। সে যে কাজটা করছে আমি তাকে কষ্ট দিতে পারবো না। আমাকে যারা ভালোবাসেন তারা আমার ওয়াস্তে, তারেক রহমানের ওয়াস্তে এই জিনিসটা মেনে নেন, কোনো সমালোচনা নাই, এর মাঝামাঝি কোনো জায়গা নাই। ধন্যবাদ গোলাম মাওলা রনি। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আমরা একটা বিরতি যাচ্ছি, ফিরে আসি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, সরকারের 4 মাস অতিবাহিত হয়েছে। আজকে সুজনের মানে সুশাসনের জন্য নাগরিক সুজন এই নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করেছিল। সেখানে তারা সরকারের সাফল্য ব্যর্থতার বেশ কয়েকটি চিত্র বা বেশ কয়েকটি ক্ষেত্র তুলে ধরেছে। তো মোটা দাগে যদি বলি, সাফল্য বলতে নির্বাচনী ইশতেহার পূরণে বেশ কিছু পদক্ষেপ নেওয়া, আর ব্যর্থতার কথা বললে জুলাই সনদ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করা, এর সাথে আরও অনেকগুলো পয়েন্ট আছে। আপনি 4 মাসের সরকারকে কিভাবে মূল্যায়ন করবেন? না, আমি আমার মতো মূল্যায়ন করবো। আমার আসলে এই সুজন, সিপিডি এদের নাম শুনলে গোস্বা এসে যায়। আচ্ছা, এগুলো সব ধড়িবাজ টাইপের মানুষ, মানে এগুলো বলার মতো না। ফলে এদেরকে আমার যত সম্ভব অ্যাভয়েড করা যায়। এরা বাংলাদেশের যখনই যেখানে সুযোগ পেয়েছে সেই সুযোগকে তারা কাজে লাগিয়েছে, এবং তারা যা কিছু করে এ হাল তারা চাল হয়, মকসুদ তারা মাল হয়, লাখো আন্ধা করে দেয়, মানুষকে বলে গয়ে টাকা পয়সা ধান্দার। ফলে ওদের সার্টিফিকেটে সরকারের কিছু আসে যায় না। ভালো বললে সরকারের বিপদ হবে, মন্দ বললে সরকারের আর উপকার হবে, এই কিছু কিছু লোক আছে। আমরা জনগণ হিসেবে যেটা আসলে কি 4টা মানে মাস আসলে কারোর জন্যই যাকে বলে পর্যাপ্ত সময় নয়। দ্বিতীয়ত হলো যে, কিন্তু এর ভিতরে তো অনেক ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, দ্বিতীয়ত হলো যে ওনরা যখন ক্ষমতায় এসেছে তখন বাংলাদেশ বলতে গেলে একটা বার্নিং মানে জ্বলছিল। চারিদিকে মব, ব্যাংকগুলোতে স্থিতি নেই। এই যে এখন বের হয়েছে সুইস ব্যাংকে 2025 সনে
ইনুস জমানাতে যে টাকা পাচার হয়েছে তাতে 17 বছর ধরে শেখ হাসিনা যে টাকা পাচার করেছে এবং সুইস ব্যাংকে জমা করেছে তার চেয়ে 41% বেশি কেবলমাত্র 2025 সালে। ইফ ইট ইজ ফ্যাক্ট, মানে ওরা যেটা 41% করেছে, তাহলে আমি ডক্টর মোহাম্মদ ইনুসের জমানাতে সিপিডি সরকারি টাকা এটা তদন্ত করছে, কত টাকা পাচার করছে শেখ হাসিনা, 16 লক্ষ কোটি টাকা, সিপিডি রিপোর্ট। তো সিপিডির রিপোর্ট যদি 16 লক্ষ কোটি টাকা পাচার করে থাকে 17 বছরে, তাহলে ওইটার 41% বেশি কত লক্ষ কোটি টাকা হয়? 25 লক্ষ কোটি টাকা হয়। তা 18 মাসে 25 লক্ষ কোটি টাকা যদি পাচার হয়, প্রতি মাসে কত টাকা পাচার হয়েছে? তো এই যে লায়াবিলিটিসটা, সেই লায়াবিলিটিসটা কার উপরে এসছে? বর্তমান সরকারের উপরে আসছে। কাজে এই যে সরকার, সেই সরকারের হাজারো সমস্যা আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই না। কিন্তু আমাদের যে জিনিসগুলো মানে সমালোচনা নয়, যে জিনিসটা আমাদেরকে আতঙ্কিত করছে, সেটা হলো মর্নিং শোজ দ্য ডে। একেবারে শুরুর দিকে সরকারি এমন কতগুলো কর্মকাণ্ড আমরা আশা করেছিলাম যেটা দিয়ে আমরা তাদেরকে বিশ্বাস করতে পারি, ভালোবাসতে পারি, শ্রদ্ধা করতে পারি এবং ইংরেজিতে যদি বলে ডিপেন্ড, নির্ভর করতে পারি। এর একটা কাজও আমরা সরকারের মধ্যে দেখিনি। আইনশৃঙ্খলা অবস্থা খুবই খারাপ। সরকার শুধুমাত্র হাততালি দেওয়া, পোর্ট্রেট হওয়া, সামাজিক মাধ্যমে ফেসবুকের সরকারে পরিণত হয়েছে। সবাই শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কে কত লাইক কমেন্ট পাচ্ছে। আপনি চিন্তা করেন, তারেক রহমান সাহেব মালদ্বীপে, এই যে মালয়েশিয়া গেছে, সেখানে একটা ছোট্ট ভিডিও করে ওনার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ, সেখানে মুহূর্তের মধ্যে একটা ছোটো ভিডিও ক্লিপ, সেখানে ওনার ওই যাওয়ার দৃশ্য, রেড কার্পেটে বসে ওনাকে সালাম দিয়েছে, এইটাকে মিলিয়ে একটা বিরাট গান বানিয়ে সেটা ফেসবুকে দিয়ে দিচ্ছে এবং মনে করছে এটা একটা বিরাট সফলতা। এই যে জিনিসগুলো আছে, সব জায়গাতে তালি পেতে হবে কেন? সবেমাত্র আপনি সেখানে গেল, প্রধানমন্ত্রীর সাথে বসবেন, সেখানের সাথে আলোচনা আসবে, ফলাফল আসবে, প্রেস কনফারেন্স আসবে, তারপরে কিন্তু উনি খালি বাংলাদেশ থেকে ওই মালয়েশিয়ান কুয়ালালাম এয়ারপোর্টে নামছেন, এটাই ফেসবুকের যারা বিএনপি সমর্থক রয়েছেন তারা বলছে যে না, এই যে গেছে এই জন্য সবাই তোমরা তালিয়ে বাজাও, সব বাচ্চারা সব তালিয়ে বাজাও। সেই ঘটনা ঘটছে, এটা আমরা আশ্বস্ত হতে পারছি না। এটাই আমার মন্তব্য। ধন্যবাদ গোলাম মাওলা রনি। রহিন হোসেন প্রিন্স, আপনার যদি এই বিষয়ে কোনো বলার থাকে সরকারের সাফল্য ব্যর্থ নিয়ে 4 মাসে, সেটা বলতে পারেন। আর এর বাইরে আমি একটা বিষয় জানতে ছিল যে মানে প্রধানমন্ত্রী চীনও যাবেন, মূলত মালয়েশিয়াকে সামনে রেখে উনি চীন সফরই মূলত এটাকে বলা হচ্ছে, কেননা 4 দিন চীনে 1 দিন মালয়েশিয়ায়। সরকারের অর্থমন্ত্রী বলছেন তারা বিদেশি ঋণ আর নিতে চান না, ঋণ করে মানে ঘি খেতে চান না। আবার প্রধানমন্ত্রী অনেকগুলো ফর্দ নিয়ে যাচ্ছেন যেগুলো আসলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, এবং সেগুলো আসলে উনি চীনা অর্থায়নের জন্যই মূলত যাচ্ছে না, সাথে অন্যান্য ইস্যুগুলো আছে। আপনি প্রধানমন্ত্রীর এই চায়না সফরকে কীভাবে দেখছেন? যে সরকার আসলে কর্মসংস্থান এবং উন্নয়নের জন্য তো চীনা বিনিয়োগের জন্য অধীর হয়ে আছে, বিশেষজ্ঞরা এটা বলছেন, আপনি কি মনে করেন? না, একটা আমি ছোট ছোট করে দুটো মন্তব্য করি। একটা হচ্ছে যে ওই যে 4 মাস আসলে হয়তো না, একটা সরকারের জন্য এটা এখনো হয়তো পর্যাপ্ত সময় না। কিন্তু আমি আবার দেখেন একটা সংকটের মধ্য দিয়ে তো দেশটা চলছিল, সেখানে দায়িত্ব নিছে, সুতরাং 4 মাসে মেলা কিছু করবে এটাও আশা আমি করি না। কিন্তু সূচনায় তো কতকগুলো পজিটিভ দিক দেখা দরকার ছিল এবং ভুল না কম করা। হ্যাঁ, সেটা তো আমি আগলে পজিটিভ দিকটা, সেটা হয়তো উনি ধরেন পজিটিভ দিক হয়তো ঠিক করছেন, খাল কাটলো, কার্ড দিল, কিন্তু পজিটিভটা মানুষ আগে তো শান্তিতে থাকতে চায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং এইখানে কোনো চাঁদাবাজি বন্ধ, অন্য জায়গাগুলো, এবং আপনি বাজেটে আপনার কর্মসংস্থান এবং জনস্বার্থের প্রতিফলন স্পষ্ট দেখতে চাই। সেই জায়গায় দেখাতে তারা পারেনি। এমনকি দলের ওই যে এর আগে উনি বললেন যে সিনিয়র লিডারশিপ ওইখানে আছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদের যারা পরিচিত, তাদেরও ভূমিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই জন্যে মানুষ কিন্তু আমার বিবেচনা একটু গুমোট হয়ে আছে, এবং মানুষের কাছে গেলে আপনি দেখবেন আশাহতর জায়গাটা কিন্তু প্রধান হয়ে আছে। এই গেল। এবার আসে আমার ধারণা, এটা অনেক বড় আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না, কারণ এখানে ভূ রাজনৈতিক তো কারণ একটা বড় বিষয় আপনি জানেন যে আমাদের দেশে, এবং সেক্ষেত্রে হয়তোবা ওনাকে কোন দেশে যাবে না যাবে আগে পরে হয়তো হিসাব নিকাশ করতে হয়েছে। এবং আমি জানি না যেমন উনি মালয়েশিয়ায় বেছে নিলেন কেন, যে প্রথম সরাসরি চীনে গেলাম না, ইন্ডিয়ায় গেলাম না, অন্য জায়গায় গেলাম না, মালয়েশিয়া ঘুরে টুরে আবার গেলাম। আবার আমাদের হয়তো সরাসরি এখন কতকগুলো জিনিস হয়তো মনে করতে পারেন চীনের সাথে আমাদের নানা বিবেচনায় সম্পর্কটা
দেখানো, রক্ষা করা, সেটা একটা দরকার। এবং তাদের আমি যদি বলি, তিস্তা একটা প্রজেক্টের ব্যাপার আছে, ইপিজেড আছে এবং অনেকগুলো জায়গা আছে, এই জায়গায় হয়তোবা কিছু সিগন্যাল দেবে। কিন্তু আমার একটা ছোট্ট মন্তব্য হচ্ছে, এটা মনে রাখতে হবে, চীন, তাদের কাছে কিন্তু বিজনেসটাই প্রধান এবং সেই বিজনেস বাদ দিয়ে তারা কিছু করবে না। আর ভূ রাজনৈতিক কারণে এই অঞ্চলে যে আমেরিকান এবং অন্যদের যে ডোমিনেশন, কারণ আমাদের দেশের বাণিজ্য চুক্তি এইসব নামে বাংলাদেশের একটা ফ্লেভার হচ্ছে তোমরা তো আমেরিকার পক্ষে চলে গেছো। আমার ধারণা এখানে কিছু উনি ব্যালেন্সের কাজ করতে পারেন, কিন্তু এগুলো সবই নির্ভর করবে বাস্তবে কি কাজটা হবে। কিন্তু আমার যতটুকু পত্রিকায় পড়েছি, তাদের দৃশ্যমান কর্মসংস্থান এবং অন্য জায়গায় সুনির্দিষ্ট কিছু আসবে এখনো পর্যন্ত অন্ততপক্ষে আমি চোখে এটা দেখিনি। ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স এবং গোলাম আল রানী আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন। শুভরাত্রি।